আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাসী সকল রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আমাদের প্রবাস আলাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ নিয়ে আমরা কথা বলে থাকি। আমাদের অনুষ্ঠানে যারা ইতোমধ্যে আমাদের সঙ্গে ছিলেন, তারা প্রত্যেকেই আপনাদের জন্য আপনাদের কথা বলেছেন, আপনাদের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ নিয়ে আপনাদের কথা বলেছেন। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকেও আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রবাসে, যিনি দীর্ঘ 13টি বছর ধরে যিনি প্রবাসে আছেন এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে যিনি দেশের মানুষকে, দেশের চাকাকে, দেশের অর্থনীতির চাকাকে গ্রো করছেন, যিনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের প্রবাসে আছেন। যুক্তরাষ্ট্রে যিনি আছেন আমাদের নিউ ইয়র্ক প্রবাসী, যিনি সোহেল চৌধুরী সাহেব, আজকে তিনি আমাদের সঙ্গে আছেন। আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো। আজকে আমরা আমাদের বিডি সংবাদের এই প্রবাস আলাপন অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সোহেল চৌধুরী সাহেব, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিডি সংবাদের যারা আছেন কলা কৌশলী এবং ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, এবং যারা দর্শক দেখছেন প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সালাম গ্রহণ করবেন। তো আমি ভালো আছি, যে শুরু করা যাক। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে, অনেক চমৎকার করে বলছিলেন সোহেল চৌধুরী সাহেব, যিনি 13 বছর ধরে যিনি যুক্তরাষ্ট্রে আছেন এবং যিনি একাধারে সোশ্যাল ওয়ার্কিং করছেন এবং যিনি কমিউনিটিতে কাজ করছেন এবং যিনি বিশেষ করে একজন বিজনেসম্যান, যিনি অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ ইনক এর যিনি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যিনি বিজনেসের সাথেও তিনি জড়িত আছেন। আমাদের সোহেল চৌধুরী সাহেবের কাছ থেকে আজকে ওনার কাছ থেকে আমরা বিশেষ করে বেশ কিছু বিষয়গুলো আমরা জানবো। যুক্তরাষ্ট্রে বসবাস করছেন একজন প্রবাসী হিসেবে আপনার অনুভূতি প্রথমেই আমরা জানতে চাইবো, যে আপনি যদি আপনার অনুভূতিটা সবার জন্য শেয়ার করেন এবং একটু যদি আপনি বিস্তারিত বলেন যে প্রবাসীদের আসলে কাজটা কি, তারা প্রবাসে এত স্ট্রাগল করে, তাদের ড্রিমটা কি, তাদের স্বপ্নটা কি, এটা যদি আপনি কি স্বপ্ন নিয়ে আপনি এসেছিলেন প্রবাসে? ধন্যবাদ আপনার একটা সুন্দর প্রশ্ন করার জন্য। এখন প্রশ্নটা স্ট্রেইট আসলে দেওয়ার মতো, এক একজনের ড্রিম এক এক রকম। যেমন প্রবাসের আশাটা বা প্রবাসে থেকে যাওয়াটা প্রত্যেকের জন্যই যে ইচ্ছা অনিচ্ছা, অনেকে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা যারা প্রবাসে অনেকে এসেছি, আমরা অনেকে ইচ্ছার বিপরীতে আমাদেরকে থাকতে হয়েছে। কারণ বিগত একটা সময় আমরা যারা অ্যাক্টিভিস্ট, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত বা বিভিন্ন রকমের ছিলাম সোশ্যাল অর্গানাইজেশনের সাথে, তো এই সমস্ত কার্যক্রমের জন্য বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, তখন সেই কারণে আমাকে দীর্ঘ একটা সময় আমি দেশের বাইরে আমাকে আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে থাকতে হয়েছিল এবং এখন থেকে গিয়েছি। বিষয়টা আমি এভাবে বলতে পারি। এবং অনেকের ড্রিম নিয়ে আসে। তবে বেসিক্যালি আমি আমার দেশকে যতটা হৃদয়ে ধারণ করি, দেশকে যে প্রতি মুহূর্তে যেভাবে মিস করি, তো সেখানে আমার হৃদয়ে সবসময় বাংলাদেশ থাকে। আমি যদিও প্রবাসে আছি, তবে আমার প্রতিটা অনুভূতি আমার বাংলাদেশকে ঘিরেই থাকে সবসময়। এজন্য এই প্রবাসের থেকেও আমি চেষ্টা করি আমার দেশের শিকড়ের সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট হয়ে আমি দেশকে কোনোভাবে রিপ্রেজেন্ট করার, এবং সেই চেষ্টা এখনো করে যাচ্ছি এবং ভবিষ্যতে করে যাব। অনেক চমৎকার করে আপনি বলছিলেন, দেশকে রিপ্রেজেন্ট করতে চান, দেশকে আপনি ওন করেন, দেশকে আপনি ভালোবাসেন। আসলে দেশটা, বাংলাদেশটা আপনার আমার সকলেরই প্রিয়। যে প্রিয় দেশটার জন্য, মাতৃভূমির জন্য যারা প্রবাসে ঘাম শ্রম দিয়ে তারা দেশের অর্থনীতির চাকাকে গ্রো করে, এই দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা প্রবাসে কষ্ট করতেছে,
এবার আমরা একটু আপনার কাছ থেকে জানবো যে আহ, আহ, নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে আপনাদের কি ভূমিকা আমরা জানবো। প্রবাসী বাংলাদেশিদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কি ধরনের প্রচেষ্টা প্রয়োজন? তো বর্তমান সরকারের কাছে আপনার এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের যে অর্থনীতিতে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু আপনি দেশকে ওন করেন, দেশের ব্যাপারে বলেছেন, এই অর্থনীতিতে প্রবাসীদের যে ভূমিকা, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখেন আমাদের দেশের ইকোনমির যে অর্থনীতির যে চাকাটা, এটার বড় একটা অংশে যেই চাকা সচল রাখার পিছনে সবচেয়ে যাদের অবদান, তারা হচ্ছে প্রবাসী, এই যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলে থাকি। একসময় আমরা ৭১ এ যুদ্ধ করেছিলাম একখণ্ড মাতৃভূমির জন্য। আর এখন যারা প্রবাসে আছে তারা কিন্তু একটা বড় যুদ্ধ করে যাচ্ছে, এবং এটা গন্তব্যহীন আমরা করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমার দেশে, আমার সোনার বাংলাদেশে যতদিন পর্যন্ত মানুষ কর্মের জন্য না আসবে, তখন সেই দেশকে আমরা একটা যুদ্ধ করে একটা অবস্থানে নিয়ে যেতে হবে, যেটাকে একটা ইকোনমি স্বাবলম্বী দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করা না পর্যন্ত এটা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এইটার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যেমন যেই বাংলাদেশি ভাই বোনেরা, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ঘাম ঝরা পরিশ্রমের বৃহৎ অংশটুকুই কিন্তু তারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বর্তমান যেই তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, এখানে যারা প্রবাসে যারা আছেন, তাদেরকে যেন ফ্লেক্সিবল ভাবে খুব ইজি প্রসেসের মাধ্যমে এটা, এই যেমন আমরা তারা তাদের ভোটাধিকার যে নিশ্চিত করা যায়, এবং এইটার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমি ডক্টর ইউনূস সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যে তিনি যেন এই ব্যাপারটাকে খুব, এটাকে যেমন আমরা দেখেছি যে এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ করেছে, যেন তাকে কংগ্রেচুলেট করছি। এবং এভাবেই প্রতিটা অ্যাম্বাসির মাধ্যমে যেমন এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে এসে আমাদেরকে খুব সহজভাবে, এখন প্রবাসে আমি ইউএসএ আছি, হয়তো বা আমি কিছুটা বুঝতে পারবো বা করতে পারবো, কিন্তু আমার আর একটা ভাই আছে সৌদি আরবে অথবা কাতারে বা কুয়েতে, সে অনেকটাই বুঝে না। তো তাকে আরো সর্বাধিকভাবে সাহায্য সহযোগিতা করে তাকে দেশের সাথে কানেক্টিভিটি করতে হবে, তাকে উৎসাহিত করতে হবে এবং তাকে সাপোর্ট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি আবারও অনুরোধ করব, যারা আছেন আমলাতান্ত্রিক পর্যায়ে বলেন, যারা ডিসিশন মেকিং এ আছেন, তারা এই ব্যাপারটা খুব সচেতন ভাবে যেন আপনারা সাপোর্ট করবেন, বা এটাকে আরো কিভাবে ইজি করা যায়, যেন একটা মানুষ ভোট দিতে পারে। যেমন আমেরিকাতে আমরা ঘরে বসে ভোট দিতে পারি, আমরা একটা ব্যালটের মাধ্যমে পোস্ট অফিসে ফেলে দিলে আমার ভোট হয়ে যায়। সো এই লেভেলের আমরা যেন একটা এগিয়ে নেওয়ার একটা স্টেপ নিতে পারি এখন। তো আমার সেই অনুরোধ থাকবে বর্তমান সরকারের প্রতি। অনেক ধন্যবাদ। আপনি বর্তমান সরকারের কাছে প্রবাসীদের যে ভোটাধিকার, ওই ভোটাধিকারের যে নিশ্চিত করা ওই সিস্টেমটাকে দ্রুত যেন তারা প্রক্রিয়ায় করে সামনের যে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনমুখী হওয়া, এই বিষয়টা একটা যৌক্তিক সময়ের দাবি আমার মনে হয়। তো এই যৌক্তিক সময়ে দেশকে দেশের দেশের বিভিন্ন পরিস্থিতিতে যে এখন 16 বছরের দেশের যে একটা পর্যায়ে চলে গেছিল, ফ্যাসিস্ট সরকারের যে একটা অবস্থা, এই অবস্থা বৈষম্য এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে রক্তের বিনিময়ে যে দেশটা এখন বর্তমান যে পরিস্থিতিতে আছে, এইখানে এই অবস্থাতে আপনি কি পরামর্শ দিবেন যে নির্বাচন কি খুব দ্রুত দরকার, নাকি একটা যৌক্তিক সময়ের মধ্যে দেশের যে বিভিন্ন অবকাঠামো আছে সেই অবকাঠামো গুলোকে মেরামত করা, যেটাকে বলে মেরামত করে তারপর একটা লেভেল প্লেইং পজিশন করে একটি নির্বাচন প্রক্রিয়ায় আমাদের দেশের একটি সরকার ব্যবস্থা চালু করা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জহির ভাই, আপনি একটা কমন এবং এটা সার্বজনীন, বর্তমানে এটা আপনার খুব ফেভারিট একটা কোশ্চেন আমাকে করছেন, যেটা সবার মধ্যেই একই, এই প্রশ্নটা ঘুরে ফিরে বেঁধে যাচ্ছে। তবে বিডি সংবাদের পক্ষ থেকে আপনি যেটাকে আমার সামনে তুলে ধরছেন, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আমি একটু এই জায়গাটা থেকে আমার অবস্থানটা আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দ্রুত নির্বাচনের যেই আমরা বলতে চাচ্ছি, দ্রুত নির্বাচন, আমরা কিন্তু এখন পর্যন্ত যে কয়েকটা রাজনৈতিক দল আছে যারা রোল মডেল, মানে যারা লিডিং পয়েন্টে আছে, যারা প্রত্যেকেরই কিন্তু আমরা ক্ষমতা দেখেছি, তাদের দ্বারা আমরা শাসিত হয়েছি, এবং তাদের টোটাল কর্মকাণ্ডটা কিন্তু আমাদের চোখের সরি। সামনে, আমাদের পরিবারের সামনে আমরা
দেখেছি তারা আপনি 90 থেকে আপনার 2000 আজকে 24 পর্যন্ত বা 25 পর্যন্ত যে কয়টা রাজনীতি দল এসেছে তারা কিন্তু প্রত্যেকেই তাদের ক্ষমতার যে প্রয়োগ, তাদের যে শাসন ক্ষমতা আমরা দেখেছি। তো এখানে আমরা আমাদের কাছে সুখময় বা সুখকর এমন কোনো সময় এখন পর্যন্ত আমরা দেখিনি যাদেরকে বা যে রাজনৈতিক দলকে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে হ্যাঁ তাকে আমরা ক্ষমতার আমরা আনবো বা আমরা ভোটিং দিলেই তারা এসে আমাদেরকে আমাদের যে সোনার বাংলা গড়ার অথবা একটা যে এক মানে বাংলাদেশকে একত্রিত করে সবাইকে নিয়ে কাজ করার এইরকম পর্যন্ত কিন্তু তাদের সফলতা আমরা এখনো কোনো দলকেই দেখিনি। তো আমি বলবো যে জিনিসটা যারা অস্থির হয়ে আছেন, যারা রাজনীতিবিদ তাদের প্রফেশন, তারা চাইবেনি তাদের তাদের অংশটুকু তাদের অবস্থানটাকে ধরে রাখার জন্য অথবা তাদের এটাকে আপনি রাজনীতি এখন একটা মোটামুটি ব্যবসায় পরিণত হয়েছে। তো তারা তাদের প্রফিটটুকু নেওয়ার জন্য তাদের অবস্থানটাকে ধরে রাখার জন্য তারা প্রেশার দিবেন, চেষ্টা করবেন। তবে আমি নিরপেক্ষভাবে যেটা বলতে চাই, আমরা টাকার এপিঠ ওপিঠ দুপিঠই দেখেছি। তাদের ক্ষমতার সবকিছুই দেখেছি আমরা। দুজনকেই দেখেছি সদ্য বিদায়ী যেই দলটা ছিল তাদেরকেও দেখেছি এবং বিগত তার আগে তাদেরকেও দেখেছি। বিভিন্ন রকমের যে অবস্থা। তবে আমার কাছে হচ্ছে এখন যে আমাদের কাছে যে সুবর্ণ একটা সুযোগ আসছে, যেটা স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের মানুষের কাছে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা হয়েছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি, জনগণ সেটা উপভোগ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন যে যে আমাদের ভেঙে চুরে একটা নতুন কিছু করার যে অপরচুনিটিটা তৈরি হয়েছে, এখান থেকে একটু সময় নিয়ে হলেও দেশের প্রতিটা অর্গানাইজেশন যেখানে রোল প্লে করবে, আপনার যেটি প্রত্যেকটা জায়গার যেরকম আপনার নির্বাচন কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, আপনার প্রতিটা সেক্টর যে ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস করে রাখা হয়েছে, তাদেরকে একটা মানে একটা অবস্থানে না এনে যদি আপনি এখনো নির্বাচন দেন তাহলে যেই লাও সেই কদুই হবে। আপনি আবারও দিবেন, আবার আরেকজন আসবে, যে আসবে সেই আবার সেই স্বৈরশাসক হবে, সেই আবার ক্ষমতার কে নিজের কেন্দ্রীভূত করবে। দুঃখের বিষয় কি জানেন জহির সাহেব, আমাদের বাংলাদেশে আমরা কেউ দায়িত্ব গ্রহণ করি না, আমরা ক্ষমতা গ্রহণ করি। এটা আমাদের জাতির জন্য দুঃখজনক। আমরা 52-53 বছর অতিক্রম হয়েছে, আমাদের কোন দল তারা দায়িত্ব ভার গ্রহণ করে না, তারা ক্ষমতা গ্রহণ করে। আর ক্ষমতা যারা গ্রহণ করে তারা কিন্তু জনগণের সেবক হতে পারে না, সেবার জন্য তারা আসে না, তাদের ক্ষমতাটুকুই দেখায়। তো এই থেকে আমাদের এখন একটা গণসচেতনতা, আপনাদের মতো যারা আছেন, আপনারা সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন, আপনারা তুলে ধরেন যে প্রতিটা শাসক যেন তারা দায়িত্ব গ্রহণ করে এবং তারা সেবক হয়। তো এতটুকু পর্যন্ত যদি আমরা তৈরি করে, এখন একটা সুযোগ এসেছে আমাদের সামনে, তো এটা করে আমার মনে হয় একটা সুন্দর নির্বাচন দেওয়াটা ইম্পর্টেন্ট না, নির্বাচনটাকে স্টেবল করা, জনগণের জন্য হওয়া, আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো আমাদেরকে এই জায়গাটা ফোকাস দেওয়া উচিত। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ কথা আপনি তুলে ধরেছেন। আপনি বলছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে তার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য একটি যেটাকে বলে আপনার রুট লেভেলে যারা আছে রাজনৈতিক দল যারা আছে তারা সহ, এবং আমাদের দেশকে যে এখন যে অবকাঠামোগত যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করার জন্য একটা যৌক্তিক সময় আহ, দিয়ে তাদেরকে সুযোগটা করে দিতে হবে, এবং আমাদের দেশটাকে যেন একটি সুন্দর সোনার বাংলা তৈরি হয়, এই জন্য আসলে আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে, কাজ করতে হবে। আমরা যদি যেহেতু এখনো মানে সংখ্যা কাটছে না, বিএনপির বিভিন্ন পত্রিকার হেডলাইন এভাবে আসছে, ব্যাপক বিতর্কের মুখে পড়ছে বিভিন্ন ইয়াগুলা, এবং বিএনপি জামাত মুখোমুখি বিভিন্ন ভাবে তাদের অন্তর্দ্বন্দ্ব চলছে, বিভিন্ন ভাবে মানে তাদের ইয়া হচ্ছে। কিন্তু সবকিছু ছাপিয়ে যদি আমরা আমাদের দেশকে নিয়ে ভাবি, চিন্তা করি, তাহলে আমার মনে হয় আমরা একটা যৌক্তিক সময় এই সরকারকে দেওয়া উচিত, এবং এই সরকারের যেসব অবকাঠামোগত যেসব মানে উন্নয়ন গুলো আছে সেগুলোকে মানে লেভেল প্লে ফিল্ড তৈরি করে একটা নির্বাচনমুখী অবস্থা তৈরি করা, মনে হয় সহযোগিতা করা উচিত সকলকে। এটা সকল মহলেরই এটা দাবি। তো আমরা প্রবাসী যারা আছি, প্রবাসের প্রত্যেকটা রিমিটেন্স যোদ্ধা, তারা চিন্তা করে, অনেকে প্রবাসে তার ফ্যামিলি সহ থাকে, অনেকে তার যতই যারাই থাকুক তার অনেকে একা প্রবাসে তার শ্রম গ্রাম দিচ্ছে। তো যারা ফ্যামিলিতে পড়ে আছে বাংলাদেশে, তার পরিবারের জন্য কিন্তু তার সে কিন্তু কষ্ট করতেছে। তো তার পরিবার ভালো থাকলে সে ভালো থাকে।
তো এই না এখানে বিষয়গুলো আমরা আসলে রেমিটেন্স জি যোদ্ধা যারা আছে তাদের এত কষ্ট, তাদের জন্য বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সংকট, এই সংকট নিয়ে আপনি বললেন। তো আমরা জানবো, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আমরা আবার আসবো, বিরতির পর আমরা বাংলাদেশের আপনি এখন আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তের অগণন প্রবাসী ভাই বোনদের প্রতি এবং আমাদের যারা এখন এবং পরেও যারা লাইক শেয়ার সহ বিভিন্ন সুন্দর মতামতের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছর 2025, এই 2025-এর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অতিথির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। অনুষ্ঠানটিতে যারা এখন আমাদের অনেকেই যারা আমাদেরকে সাপোর্ট দেন, তাদের প্রতি আমরা আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মীর আহমেদ মীর সাহেব, উনি আমাদের অতিথিকে স্বাগত জানিয়েছেন, যিনি আমাদের বিডি সংবাদের সম্মানিত সম্পাদক মহোদয়। তিনিও অনুষ্ঠানটা আজকে দেখছেন। উনি আমাদের অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং দর্শকদের প্রতি আমাদের রিকোয়েস্ট রইল, আপনারা অনুষ্ঠানটি দেখুন, উপভোগ করুন এবং লাইক শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিন। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। আমরা আসবো, আমরা জানবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। তিনি একাধারে বিজনেসম্যান এবং তিনি প্রবাসে অনেক অভিজ্ঞতা আছে। তিনি দীর্ঘ এক যুগ পেরিয়ে 13 বছর চলে যাচ্ছে উনি প্রবাসে আছেন। ওনার কাছ থেকে আমরা জানবো ওনার এস.এ. গ্যাস এন্ড ফুড মার্ট স্টেজার LLC এর যিনি কর্ণধার, উনি ওনার এই প্রতিষ্ঠান সম্পর্কে গল্পটাও জানবো। তো আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা সঙ্গী থাকুন, বিরতির পর আমরা আসছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম আমরা বিরতির পর। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাস আলাপন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। আপনাদের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ নিয়ে আমাদের কথা হয় এখানে এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে যারা আমাদেরকে ইতিমধ্যে সাপোর্ট দিয়ে আসছেন, প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। এখন যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং যারা পরে সংযুক্ত হবেন এবং যারা আমাদেরকে লাইক শেয়ার বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে আসছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আমাদের অতিথি আছেন জনাব সোহেল চৌধুরী সাহেব, যিনি দীর্ঘ 13 বছর ধরে আমেরিকাতে আছেন, প্রবাসের মাটিতে যিনি আমাদের বাংলাদেশকে প্রমোট করছেন। আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এস.এ. গ্যাস এন্ড ফুড মার্ট ফ্লেচার LLC এর আপনি কর্ণধার। আপনার ব্যবসায়িক অবস্থান এবং আপনার সোশ্যাল ওয়ার্কিং সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু অবগত করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনি এই এস.এ. গ্যাস এন্ড ফুড যে ফ্লেজার LLC, এটা ফুড মার্ট LLC, এটা একটা
লাইক গ্যাস স্টেশন। এটা আমরা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে শেভরন, আপনারা হয়তো নাম জানবেন। শেভরনের এটা একটা ফ্র্যাঞ্চাইজি, একটা গ্যাস স্টেশন উইথ ফুড সার্ভিস আছে আমাদের। তো এটা আমি এই ব্যবসাটা হচ্ছে আমার ফ্লোরিডাতে। আমি নিউ ইয়র্কে আমার সাবওয়ে দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা আমার কয়েকটা বিজনেসের সাথেই আমি নিউ ইয়র্কে প্রথমে যখন শুরু করেছিলাম বিভিন্ন রকমের কাজের সাথে আমি কাজ করে। আমার একটা প্রথম ব্যবসা ছিল আপনার যেটা সাপোর্টিং হেয়ার, যেটাকে বলা হয় আমাদের বলে উইক বা এরকম। তো তারপরে আমার আরো কয়েকটা যেমন সাবওয়ে স্যান্ডউইচ যে দোকান ইয়া ছিল ওগুলো ছিল, স্যান্ডউইচ নিয়েও শুরু করেছিলাম। তো বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স বা সময়ের সাথে সাথে জীবনকে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকি। সো যেহেতু আমরা বাংলাদেশে আমাদের একটা লাইফস্টাইল অন্যভাবে অতিবাহিত হয়েছিল, তো এখানে এসে আমরা কিন্তু জীবনকে নতুন ভাবে, একদম নতুন ভাবে আমি বলবো টোটালি নতুন আঙ্গিকে আমাদের প্রথমে একটা ধাক্কা খেতে হয়, তারপর আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে হয়, তারপরে জীবনটাকে শুরু করতে হয়। তো আমাদের একটা কনফিডেন্স কি আমি বলতে পারি আমার জীবনে আমি কখনো হেরে যেতে শিখিনি। আমি থেমে থাকতেও পছন্দ করি না। আমার কথা হচ্ছে কাল হয়নি, আজ হয়নি, কাল হবে, আগামীকাল হবে। তো আমি যদি চেষ্টা করি, অর্থাৎ আমাদের যদি কনফিডেন্স লেভেলটা থাকে এবং আমার কাছে যদি কমিটমেন্ট থাকে এবং আমি যদি যেটাকে বলা হয় মিথ্যা প্রবণতা থেকে না করে আমার অনেস্টিটাকে বজায় রেখে আমি যে কাজটাই করি না কেন, ফর এক্সাম্পল আমি যেই কাজটাই করি না কেন, আমি যদি একটা $15 জবও করি, সেখানেও যদি আমার অনেস্টি ডেডিকেশন থাকে, আমার যদি কমিটমেন্ট থাকে জবের প্রতি, আমি মনে করি সে 5 বছর পরে সেই প্রতিষ্ঠানের ম্যানেজার হবে, 10 বছর পরে সেই প্রতিষ্ঠান একটা ওন করতে পারবে। তো আমিও আমার জীবন থেকে আমি অতটুকু এখানে এসে শিখেছি। আমি স্টার্টিংটা বললাম যেরকম অনেক কাজই করেছি এর মধ্যে। তো এখন যেটা হচ্ছে আমি এই গ্যাস যে ফ্লোরিডাতে এই ব্যবসাটা আমি মনে করি পুরো আমেরিকার 50টা স্টেটের মধ্যে হাতে গোনা কয়েকটা স্টেটে এই ব্যবসাটা ভালো। এর মধ্যে ওয়ান অফ দ্য একটা ফ্লোরিডাতে আছে, যেখানে আপনি আপনি ব্যবসাটা করতে পারেন এবং যেটাকে বলা হয় সিকিউরিটি ব্যবসার যে একটা সিক্রেট একা আছে যে আনসার্টেনলিটি নাই, এটা একটা মোটামুটি স্টেবল থাকে। তো সেই হিসাবে আমি মনে করি ফ্লোরিডাটা একটা ভালো প্লেস এই ধরনের ব্যবসা করার জন্য। আপনি গ্যাস স্টেশন, কনভেনিয়েন্স স্টোর লাইক দ্যাট এগুলোর জন্য আমি মনে করি ভালো। তো আমার এটা শুরু করেছি এখানে আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই হচ্ছে এটা ওনার। আমি আমাদের শতভাগ এবং এটার মধ্যে 24 আওয়ার্সের আমাদের এই ব্যবসাটা চলছে এবং এটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। আমি যেখানেই থাকি না কেন পৃথিবীর, তো আমার ব্যবসাটা একটা সিস্টেমে চলে এবং সাথে সাথে আমাদের আরো দুটা গ্যাসের সাথে মানে ব্যবসায়ীর সাথে মোটামুটি এগ্রিমেন্ট হয়ে গেছে। হোপফুলি এই বছর আমরা আরো দুইটা প্রতিষ্ঠান লঞ্চ করতে পারবো আশা করছি। তো আমি যদি বাংলাদেশি যারা এই প্রবাস, বিশেষ করে যারা নর্থ আমেরিকা আছেন, তো তাদেরকে বলবো আসলে যে ব্যবসাটাই আমরা করি, প্রথমত হচ্ছে ওই ব্যবসাটা সম্পর্কে আপনাকে পুরো ওয়াকিবল হতে হবে। আপনি মক দেওয়া থেকে শুরু করে আপনার ইন্টার স্টোরটা সম্পর্কে বা ব্যবসাটা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি না লার্ন করতে পারবেন, তো সেখানে আর্ন করার জন্য কোনো ইনভেস্টমেন্ট করবেন না। সো প্রথমে তো আমি বলবো আপনার যত টাকাই থাকুক, যতই থাকুক, আপনি সেই ব্যবসাটা সম্পর্কে আপনাকে এক্সপার্টিস হতে হবে, আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে। তখন আপনি সেখানে নিজেকে এবং ভালোভাবে সম্পৃক্ত করেন। রিস্কটা এটা লটারি না যে আপনি দিলেন, লটারিতে যাও আমি ঠিক মনে করি না। আপনাকে কনফার্ম শর্ট যেটা, সেটা হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন, আপনি শিখেন, তারপরে ইনভেস্টমেন্টে জানার যেটাই করেন। এইটা আমার কাছে একটা অনুরোধ থাকবো। তো আমি আমার যে রেজুলেশন 2025-এ ব্যবসা তো আছে জীবন চলার জন্য, পরিবারকে রাখার জন্য থাকবে। তো সেই পাশাপাশি আমি আরো চেষ্টা করতেছি যেন এখানে আমি যদি কারো সাপোর্ট দরকার হয়, এই ধরনের যে ফ্লোরিডা থেকে বিজনেস করতে চান বা এরকম সাপোর্ট যদি ইনফরমেশন দরকার হয়, অবশ্যই আমি আমার দেশের মানুষের জন্য সর্বসময় আছি, থাকবো। এটা আপনার মাধ্যমে আমি বলে দিচ্ছি। অনেক চমৎকার করে আপনি বলছিলেন। আমাদের দর্শক শ্রোতা তারা আছে, তারাও অনেকে মানে একজন বলতেছেন ভেরি নাইস প্রোগ্রাম, অনেক ধন্যবাদ আপনাকে। একজন বলতেছেন যে আমেরিকায় ব্যবসা করা সহজ নাকি চাকরি করা মানে সফল হওয়ার সুযোগ ভালো, কোন দিক থেকে আপনি এটাকে কিভাবে দেখেন? এসে কি ব্যবসা করবে না চাকরি করবে? অনেক ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা আপনাদেরকে। ধন্যবাদ দর্শককে। আমি এই যে একটা কোশ্চেন করছেন, এইটা কিন্তু আপনি বিশেষ করে আমি একটা জিনিস বলি, বাংলাদেশের থেকে আমেরিকাকে একটা যদি দেখেন, সেই
সেই গ্লাসে দেখলে আবার যখন এসে আমেরিকা যখন আপনি ল্যান্ড করবেন সেটা একটা ভিন্ন জগৎ পাবেন। সো আমার প্রথমত হচ্ছে যদি কোনো ভাই বাংলাদেশ থেকে পৃথিবীর যেখানেই আপনার প্রবাসে আসতে চান, অর্থাৎ আপনার তো একটা ইয়ে থাকে, আপনি যে বিষয়টা বুঝেন, সে মনে করেন আপনি যদি রং করতে জানেন, কথা কথা আপনি রং ভালো জানেন, আপনি রঙের উপরে একটা অ্যাসোসিয়েট করে অথবা একটা ভালো সার্টিফিকেট নিয়ে একটা শর্ট কোর্স করেন, নিয়ে আপনি এখানে আসেন এবং এটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি আসেন যে কোনো জব যদি আপনি করতে চান। সো আমেরিকাতে কিন্তু আপনি যারা কাজ জানে, যাদের মিনিমাম একটা কোয়ালিটি আছে, তাদের জব কোনো সমস্যা না। এখানে আপনি সকাল বিকাল জব অ্যাভেলেবেল আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি সেক্টরটা খুঁজে বের করতে হবে এবং কাজটা আপনাকে জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন বা এই কাজটা সম্পর্কে আপনি ওয়াকিবহাল আছেন। এখন যদি আপনি কাজটা না জানেন, আপনি এসে রেডিমেড করতে চান একটা কাজ, এটা একটু টাফ, তখন মানুষ হতাশ হয়ে যায়। আর ব্যবসাটা আমি একটু আগেই বললাম, ব্যবসা করা সহজ, কিন্তু সে যেই ব্যবসা করবে সেই ব্যবসা আপনাকে ধারণা থাকতে হবে। ব্যবসা অবশ্যই ভালো, ব্যবসাতে যদি আপনি এখানে আমেরিকা সবচেয়ে বড় হচ্ছে পরিবারকে সম্পৃক্ত করে যদি ব্যবসা করতে পারেন, আপনি আপনার ফ্যামিলি, যদি আপনি আপনার স্ত্রী অথবা সন্তান অথবা ভাই ব্রাদার কেউ থাকে, সম্পৃক্ত করে যদি ব্যবসা করতে পারেন, আমি মনে করি সিকিউর, 100% সিকিউর, ওই ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা জিরো। কিন্তু এখানে আপনি যদি ডিপেন্ডেন্ট, সে মনে করেন আপনি একজন শেফ না, কিন্তু আপনি একটা রেস্টুরেন্ট করলেন, আপনি এখানে শতভাগ আমি মনে করবো রিস্ক ফ্যাক্টর নিয়ে আপনি ব্যবসায় নামলেন। কারণ একটা রেস্টুরেন্ট করার জন্য বেসিক আপনাকে শেফ হয়ে আপনাকে প্রতিদিন রান্না করতে হবে তা না, কিন্তু শেফের যে এক্সপিরিয়েন্সটা, আপনি একটা শেফ কিভাবে ওন করে, এটাকে যদি আপনি না জানেন, আপনার যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা না থাকে, আমার মনে হয় রিস্কটা খুবই বেশি হয়ে যায়। আপনি এইটার মধ্যে আপনাকে, আমি মনে করি এই জায়গাটায় ফোকাস দিতে হবে। আপনাকে যেটাই করেন বেসিক আপনাকে থাকতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না জানেন, আপনি জব করেন, জবের জন্য আপনি প্রথমে শিখেন, তারপরে জবের মধ্যে এক্সপিরিয়েন্স নেন, কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো দুইটাই ভালো, তবে আপনি কোন দিকে যাবেন আপনার স্কিলের উপরে ডিপেন্ড করবে আর কি। ধন্যবাদ। মানে মূলত আমেরিকাতে আপনার অপরচুনিটি রয়েছে, আপনি ইচ্ছা করলে জব করতে পারেন, ইচ্ছা করলে আপনি ব্যবসায় নামতে পারেন, কিন্তু আপনাকে স্কিল হতে হবে, আপনার দক্ষতা আপনাকে ওই জায়গায় পৌঁছায় দেবে। আপনি বলতে চাচ্ছেন যে যে যেটাই করুক যেন স্যার ওই ব্যাপারে তার যেন অভিজ্ঞতাটাকে সে যেন অর্জন করে এবং তার ওই সার্টিফিকেটটা যেন তার থাকে, রাইট? ডেফিনেটলি এখানে এটাকে আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে পৃথিবীর মধ্যে আমি একটা জিনিস, আমি মোটামুটি প্রায় 33টা দেশ ঘুরেছি এখন পর্যন্ত, ইনক্লুডেড আমার দেশ ছাড়া। তো আমি অনেক কালচারের মানুষের সাথে মিশছি, দেখছি, কিন্তু আপনি যদি বলেন ইজিতে যদি আপনাকে নিজেকে সেট করতে চান, আমেরিকা হচ্ছে পৃথিবীর মধ্যে নাম্বার 1 অপরচুনিটির দেশ। এই জন্য এটা বলা ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে আপনি একটা মানুষ যে জীবনে, কথার কথা আমি বলবো, যে ঢাকাতেও আসে নাই, আমি এখানে অনেক আমেরিকানতে চিনি যে ঢাকাতেও আসে নাই, সে গ্রাম থেকে এসে এখানে লিড দিচ্ছে, ভালো ভালো প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ওন করছেন এবং কি ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছেন এবং তার স্কিলটাকে এখানে এসে সে এক্সপ্লোর করতেছেন, কারণ সে এখানে সময় দিয়েছেন। তো আমি বলবো আমেরিকা পৃথিবীর মধ্যে, আমি আবারও বলছি, যদি কারোর সুযোগ থাকে বা এটা থাকে, এখানে অপরচুনিটি অফুরন্ত, এটাকে জাস্ট গ্রহণ করতে হবে। এখানে আপনাকে নিজেকে প্রথম দিকে হচ্ছে যে হতাশ না হয়ে, আপনি যেটাই থাকুন না কেন বাংলাদেশে, এখানে এসে আপনাকে মিনিমাম 2টা বছর সেই বিষয়ের উপরে আপনি যদি ডেডিকেশন নিয়ে থাকেন, অর্থাৎ সেক্টর টু সেক্টর বারবার চেঞ্জ না করে ওইটার উপরে ফোকাস দেন, অবশ্যই আপনি সফল হবেন। এতে কোনো ধরনের আমি নেগেটিভিটি দেখি না। অনেক চমৎকার করে আপনি বলছিলেন দেশের এবং বিদেশের মানুষ যারা দেশের বিভিন্ন জায়গায় আছেন, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের উদ্দেশ্যে আপনার 33 বছরের যে অভিজ্ঞতা প্রবাসে, আপনি বিভিন্ন দেশে আপনি সফর করেছেন, দেশে অভিজ্ঞতা রয়েছে। তো আপনাকে একটু জানতে চাইবো, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টের আপনি চতুর্থবার, এটি নিউ ইয়র্কে হয়েছিল 8 ডিসেম্বর, ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টের যে একটি সফল প্রোগ্রাম হয়েছিল, কুইজ প্যালেস হলে হয়েছে। সেই প্রোগ্রামটি আপনার হলো, আমিও এখানে অ্যাটেন্ড করেছিলাম, এটি চমৎকার একটি সফল প্রোগ্রাম হয়েছিল। এটা সিটি কাউন্সিল থেকে মানে কেথিও কোল গভর্নর গেস্ট ছিলেন এবং এটি এখানে আপনি আপনার যে সে নেক্সট আরেকটি প্রোগ্রাম টেম্পাতে হওয়ার পরিকল্পনা রয়েছে। তো আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনাদের কি মেসেজ দেন এবং কাজটা কি? 15টা দেশের লোকজন এখানে অ্যাটেন্ড করেছিলেন।
তো এই বিষয়গুলো আপনি কিভাবে স্বপ্ন দেখেন? ধন্যবাদ জহির ভাই, এবং ধন্যবাদ আমি জানাচ্ছি বিডি আমাদের যে সংবাদ, কারণ এখানে এগেইন ধন্যবাদ জানাতে হচ্ছে এই কারণে যে আমাদের বিগত ডিসেম্বর 8 যে প্রোগ্রামটা হয়েছে এর পিছনে যে আপনাদের যে মানে এফোর্ট, আপনাদের যে সাপোর্ট, আমি বলবো এটা একটা চমৎকার চমৎকার বিষয় ছিল, এবং এর পিছনে জহির ভাইয়ের অবদানকে আমি আবারও এখানে সবার সামনে তুলে ধরতে চাই। জহির ভাইয়ের অক্লান্ত পরিশ্রম, তার যে নিঃস্বার্থ যে সাপোর্ট দেওয়া, এইটার জন্য আমি তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং বিডি সংবাদে যারা পিছনে কলাকুশলী আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা প্রোগ্রাম সফল হতো না। তবে আমি এখানে মাসুদ রানা ভাই এই প্ল্যাটফর্মে কথা বলেছেন আমাদের আছেন মুক্তার ভাই ছিলেন, ডাক্তার মুক্তার ভাই ছিলেন, তারপরে এখানে কনভেনার ছিলেন আমাদের সেলিম ইব্রাহিম ভাই, তারপরে মিন্টু ভাই, মোটামুটি সবাই, মানে দাদা ছিলেন, দীপক দা, তো সুবিডিনের দায়িত্বে। তো আপনি বলতেছিলেন, জি কন্টিনিউ করেন প্লিজ। জি, আমি প্রথমে আরেক ভাই ছিলেন অ্যাসোসিয়েশন অফ ওয়ালফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ, এটা হচ্ছে একটা অরাজনৈতিক কি অলাভজনক একটি প্রতিষ্ঠান, যেটাকে নন প্রফিটেবল অর্গানাইজেশন আমরা বলি, যেটা আইনগতভাবে। তো এইটার আমি ফাউন্ডিং সেক্রেটারি হিসাবে গত 4 বছর ধরে আমি তো প্রতিষ্ঠাতা সেক্রেটারি আছি, এবং এখনো স্টিল এটার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি হিসাবে আমি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। বিশেষ করে তারেক মাহমুদ সাহেব তার ফ্যামিলি সহ চলে এসেছিলেন এবং খুবই এনজয় করে উনি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলেন। ওনার মেয়ে এটা উপস্থাপনা করেছিলেন প্রোগ্রামটাকে। জি, আমি এটা আমাদের অ্যাসোসিয়েশন ওয়ালফেয়ার এন্ড ফেস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের তারেক মাহমুদ, আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা আমার আরেকটা পরিচিত, আমি একজন রুটারিয়ান, আমি এক্স রুটারিয়ান, আমাদের না এক্স রুটারিয়ান বলা ঠিক হবে না, স্টিল আই এম রুটারিয়ান। আপনি তো স্টিল অলরেডি, হ্যাঁ রাইট। তো এখন আমি এবং আমার বন্ধু তারেক মাহমুদ, আমরা এটা একটা স্বপ্ন আমরা দেখেছিলাম যে কি কারণে এটা করা। প্রথমত হচ্ছে আমার বন্ধু তারেক মাহমুদের প্রথম উদ্যোগ ছিল, তারপরে তার সাথে আমি যখন জয়েন্ট হয়ে যখন এটাকে আমরা এক্সপ্লোর করলাম ভিন্নভাবে, যে পৃথিবীর মধ্যে আমরা তো বাঙালিরা অনেক সংগঠন করি, আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সোসাইটির মধ্যে যেমন আমাদের অনেকগুলো আছে। তো আমরা একটু ব্যতিক্রম চিন্তা করেছি, এই কারণে আমাদের দীর্ঘদিনের সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করা, আমরা রোটারির সাথে কাজ করেছি, আমি দীর্ঘদিন, আমার বন্ধু তারেক এখনো কাজ করছেন, আমিও করি, আমি লায়নের সাথেও কাজ করেছি, এবং আমি আরো অনেকগুলো সোশ্যাল অর্গানাইজেশনকে বাংলাদেশে ওন করেছি, কাজ করেছি, নিজে কয়েকটা ফাউন্ডার আছি। তো আমার এখান থেকে মনে হলো কি, এখানে ব্যবসার সাথে মানুষের একটা কানেক্টিভিটি, অর্থাৎ ইনফরমেশন এক্সচেঞ্জ করার একটা প্ল্যাটফর্ম করা উচিত, যেখানের মধ্যে নট অনলি বাংলাদেশ, বিভিন্ন কালচারকে যদি আমরা অ্যাড করতে পারি, লিঙ্ক করতে পারি, হুক করতে পারি, যে আমার বাংলাদেশের কথার কথা একটা মনে করেন আপনি নকশিকাতা আছে, আপনি যদি আমি কানাডিয়ান কোনো একজনকে এখানে ইনক্লুড করতে পারি, সে যদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার নকশিকাতার গল্পটা শুনতে পারে, তখন সেখান থেকে একটা আমাদের দেশ সম্পর্কে একটা ইন্টারেস্ট হবে, ব্যবসাটা গ্রো হবে। তো এই উদ্দেশ্য, এবং এই যে নকশিকাতার যে কথা বলছেন, একটা চমৎকার একটা কিন্তু আমাদের সারা ওয়ার্ল্ডে কিন্তু নকশিকাতাটা মানে ফেমাস। জি, আমি এখানে বলতে চাচ্ছি যে তখন এই প্ল্যাটফর্মের উদ্যোগে তখন আমি চিন্তা করলাম যে আমি এবং আমাদের প্রেসিডেন্ট আমরা মিলে যে কিভাবে আমাদের বাংলাদেশি রিলেটেড তো অনেক অর্গানাইজেশন আছে, আমাদের ভাইরা আমাদের বোনরা অনেক ভালো কাজ করছেন, কিন্তু আমরা একটু চাচ্ছি একটু ব্যতিক্রম থেকে কাজটা করা যায় কিভাবে। সেই উদ্যোগে আমরা প্রথমেই আমরা প্রথমবার যখন প্রোগ্রামটা করলাম, আমরা 19টা দেশের রিপ্রেজেন্টেটিভ ওখানে আমরা নিয়ে আসতে পেরেছিলাম, প্রথম যে আমরা অনলাইনে প্রোগ্রামটা করলাম। তো আমাদের টার্গেট হচ্ছে সামনের আমাদের যদি প্রোগ্রামের মধ্যে আমাদের মিনিমাম 30টা দেশ রিপ্রেজেন্ট করবে। তো এইভাবে আমরা যদি বিভিন্ন অনেকগুলো দেশকে আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে আনতে পারি, বিষয়টা হচ্ছে যে এরকম যে আমরা আপনি মনে করতে পারেন আমরা ঘটকের কাজ করতেছি, এবং বিষয়টা যে আমরা এসে একটা প্ল্যাটফর্মে আনতেছি, আপনারা বসবেন, কথা বলবেন, আপনার নিডটা আরেকজনের মাধ্যমে আপনি আপনার ভিজিটিং কার্ড এক্সচেঞ্জ করলেন, আপনি একজন ভালো রিয়েল এস্টেট, আরেকজন বাড়ি কিনবে, তো সে আপনার কাছ থেকে ইনফরমেশন নিল, আপনি একজন ভালো সংবাদ, আরেকজন যদি আপনার কাছে সাপোর্ট চায় আপনি নিতে পারলো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই একটা প্ল্যাটফর্মকে আমরা সার্বজনীন করার একটা মেলবন্ধন তৈরি করা, যেটা সারা মানে বিভিন্ন দেশের সাথে একটা মেলবন্ধন তৈরি করা, রাইট মেলবন্ধন করার জন্য এটা, এই জন্য আমরা বলতেছিলাম যে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট, আমরা কিন্তু এই কারণে বলছি পৃথিবীটাই আমাদের একটা ঘর, যেটা ওয়ার্ল্ড ভিলেজ হিসেবে আমরা দেখতে চাই, সমগ্র পৃথিবীটাই আমাদের একটা ভিলেজ। তো এই থিম থেকে কিন্তু আমাদের এই কাজটা করা। এর মধ্যে যেমন আমরা তারপরে আমাদের একটা কোর অ্যাসোসিয়েটেড ফাউন্ডিং বোর্ড আছে,
মেম্বার আছে ওইখান থেকে হচ্ছে মূল অ্যাসোসিয়েশন পরিচালিত হয়। এবং আমরা পরবর্তীতে লাস্ট 2 ইয়ার্স আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা প্রোগ্রামের জন্য আমরা একজন কনভেনার নিয়োগ, আমরা বোর্ড থেকে কনভেনার নির্বাচিত করি বা নিয়োগ করি, আমরা এটাকে সিলেক্ট করি আমাদের এই বোর্ড থেকে, বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন, এবং সেখানের মাধ্যমে কনভেনার তার বোর্ড সাজানোর জন্য যা যা দরকার, আমরা যেমন করেন প্রোগ্রাম চেয়ারম্যান, এবার আমরা প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন আমাদের মাসুদ রানা ভাই, উনি প্রোগ্রামের জন্য তাকে আমরা চেয়ারম্যান করেছি। প্রোগ্রামের জন্য আমাদের কনভেনার ছিলেন সেলিম ইব্রাহিম, আমাদের প্রোগ্রামের ছিলেন মেম্বার অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন আমাদের ডাক্তার মুক্তার আহমেদ, আমাদের বন্ধু বড়। হ্যাঁ, তো এরকম যারা যারা আমাদের এখানে, আমাদের মিন্টু কুমার রায় ছিলেন আমাদের এই অ্যাডভাইজারির মধ্যে, প্রোগ্রামের মধ্যে তিনি কাজ করেছেন। আমাদের দীপক দাস ছিলেন এডিটোরিয়াল প্যানেলে। তো আমাদের প্রতিটা প্রোগ্রামের জন্য একটা বোর্ড করি, কমিটি করি, এর জন্য তারা এই কতগুলো দায়িত্ব পালন করে। এবং তিনি পাকিস্তানের আমাদের যে ইয়ে ছিল, আমি বলছি যে আমাদের যে খুব কাছের যে আমাদের ভাই, হ্যাঁ, তো এখন ইয়ে ভাই, আরে আমি ভুলে গেলাম আর কি, ইয়ার কথা বলতেছিলাম আর কি, আমাদের সেলিম ইব্রাহিম ভাই ছিল কনভেনার আর কি, আর ছিল ওই যে পাকিস্তানের যে ভাই আমাদের ইয়ে আর কি, আমাদের উনি আমেরিকান পাকিস্তানি, ওনার সাপোর্ট, আমি এখন নামটা মনে আসতেছে না আমার রাইট নাও। তো উনিও আমাদের একজন এখন ডিরেক্টর, এবং তার একটা বড় সাপোর্ট আছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমাদের স্টেটের সাথে কানেক্ট করার জন্য। তো এখন এই ব্যাপারগুলো কারো না কারো সাপোর্ট, আপনার সাপোর্ট আছে একটু কি এটাকে মিডিয়াতে নেওয়ার জন্য। এবার আমাদের যেমন মাসুদ রানা ভাই, আমাদের মিন্টু কুমার রয়, আমাদের দীপক দাস, তাদের অক্লান্ত পরিশ্রম, সেলিম ইব্রাহিম, কিছু লোকের একদম ডেডিকেশন, মুক্তার আহমেদ, তো তাদের ডেডিকেশনটা ফ্রন্টে থাকার কারণে কুইজ প্যালেসে যে প্রোগ্রামটা দেখেছেন এটা হয়েছে। এবং নেক্সট আমাদের যে টেম্পাতে আমরা আরেকটা প্রোগ্রাম এই বছরের 5ম ওয়ালফেয়ার এন্ড ফেস্ট আমরা ঘোষণা করেছি, এটার জন্য আমরা কাজ করছি, এবং আশা করছি 6ষ্ঠ ওয়ালফেয়ার এন্ড ফেস্ট আমরা আবার নিউ ইয়র্কে আনবো, এবং এটাকে আরো বড় আকারে করার জন্য আমরা 1 বছর আগে থেকে প্ল্যানিং শুরু করবো। এর মধ্যে আপনিও সম্পৃক্ত থাকবেন আশা করছি সবার সাথে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। অনেক চমৎকার করে আপনি আসলে বলতেছিলেন, যেটা আমাদের সাগির ভাইয়ের কথা বলতেছিলেন, সম্ভবত সাগির খান, যেটা পাকিস্তানের, হ্যাঁ, উনি আমাদের সিটি কমিউনিটির সাথে এখানে উপস্থিত ছিলেন, যে গভর্নরের যে ইয়া ছিল, প্রতিনিধি ছিল, তারপর এখানে 350 ক্যাপাসিটি ছিল, আমাদের প্রায় 450 লোক, মানে একদম কানে কানে হল ভর্তি হয়ে গেছিল, এবং আমিও সেখানে ছিলাম। তো এইখানে বিশেষ করে যে অভিজ্ঞতাটা হয়েছিল, যে এটি পরিচ্ছন্ন সুন্দরভাবে সারা ওয়ার্ল্ডের থেকে একটা মেলবন্ধন তৈরি করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছেন। তো 4 বছরে 4টি সফল প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার টেম্পাতে 5ম প্রোগ্রাম হবে। যে এই অর্গানাইজেশনের সম্মানিত প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি তারেক মাহমুদ সাহেব, উনিও আমরা ওনাকেও এই প্ল্যাটফর্মে আনবো বিডি সংবাদের ইয়েতে। তারপরে এখানে ছিলেন কনভেনার সেলিম ইব্রাহিম, ওনাকেও আনবো, মেম্বার সেক্রেটারি ছিলেন মুক্তার আহমেদ সাহেব। তো অত্যন্ত চমৎকার করে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। তো আমি একটু শেষে যদি একটু জানতে চাই যে আপনি আপনার অবস্থান থেকে আপনি যদি সবার উদ্দেশ্যে আপনার শেষ কোনো মেসেজ থেকে আপনি যদি বলতে চান। ধন্যবাদ। আমি শেষ যেটা, আমি অবশ্যই আমার কথা শেষ হবে, কিন্তু ভালোবাসা সবসময় থাকবে, এটা শেষ হবে না কখনোই আপনাদের সাথে, আপনার দর্শকদের সাথে, আমার ভাই বোনদের সাথে। তো আমাদের এখন কথাটা শেষ হবে প্রোগ্রাম, তো সেখানে আমি বলতে চাই আসলে আমাদের জীবনে হতাশা আসবে, আমাদের জীবনে আমরা যা চাই অ্যাচিভ করতে পারবো না, হয়তো আজকে পারিনি কালকে পারবো। তো আমাদের একটা জিনিস ঠিক থাকতে হবে, আমরা যেন ডিসঅনেস্ট না হই। আমরা যে কাজটাই করি না কেন, আমি অনুরোধ করব পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি আপনার শতভাগ এফোর্ট দিবেন এবং সততার সাথে দিবেন। এখানে অনেস্টি আপনাকে কখনো কেউ আপনি কিনতেও পারবেন না, এটা আপনাকে দিতেও পারবে না, এটা আপনাকেই ওন করতে হবে। এবং যে জিনিসটা হচ্ছে কমিটমেন্ট, এই জিনিসটাও আপনাকে ওন করতে হবে। কমিটমেন্ট এবং অনেস্টি এবং ডেডিকেশন, এই 3টা জিনিস যদি আপনি আপনার জীবনে বিল্ড করতে পারেন, এটার জন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে হবে না, এটার জন্য আপনাকে নিজে থেকে নিজে আপনার সাথে আপনার ওয়াদা করতে হবে যে আপনি এই কাজটা করবেন, এইভাবে করবেন, এত ভালোভাবে করবেন এখানের মধ্যে। তো এই জিনিসগুলো যদি আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমি আবারও বলছি, তো পুরো পৃথিবীটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ, এবং এই গ্লোবাল ভিলেজের আমরা যেখানেই থাকি না কেন, এখন আমরা সেকেন্ডে কানেক্ট হতে পারি। আমরা এক সময় 1 মাসের জন্য একটা চিঠির জন্য অপেক্ষা করতাম, এখন আমরা 1 সেকেন্ডে আমরা যে কাউকে আমরা রিচ করতে পারি। তো আমরা গ্লোবাল ভিলেজের বাসিন্দা,
তো আমরা এমন ভাবে করব, আমাদের অবস্থান থেকে আমরা এনলাইটিং হব, অর্থাৎ নিজে আলোকিত হব, এই আলো যেন সমাজকে আলোকিত করে। আমার অনুরোধ থাকবে, আমার অন্ধকারকে দূরীভূত করে আমার আলোয় আলোকিত করব সমাজকে। সমাজ আলোকিত হলে রাষ্ট্র আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হলে পৃথিবী আলোকিত হবে। তো এটাই অনুরোধ, আমরা যেন এনলাইটিং থাকি প্রতিটা মুহূর্তে নিজেদেরকে, ডার্কনেস থেকে, অন্ধকার থেকে নিজেদেরকে আমরা সবসময় সেভ রাখার চেষ্টা করব। এবং এটার জন্য হচ্ছে আপনাকে, আমি আবারও বলছি, আপনাকে অনেস্ট হতে হবে, আপনাকে কমিটমেন্ট হতে হবে, আপনাকে ডেডিকেশন থাকতে হবে, যে আপনার কাজের প্রতি সম্মান থাকতে হবে। ভেরি গুড, চমৎকার আপনি মেসেজ দিলেন, যেটা আমি আসলে চমৎকার ভাবে আপনার কাছ থেকে প্রশ্ন যেরকম উত্তরটা ঠিক সেরকম ভাবে দিয়েছেন, ডেডিকেটেড হইতে অবশ্যই। আমি একটু বলতে চাইবো যারা এখনো মানে প্রচুর ঠান্ডা, এখানে বিভিন্ন জায়গায় যারা ফ্লু শট ইনজেকশন নেননি, এই দেশের ইয়েতেও যারা তাদের ফ্লু শটটা আপনারা ইনজেকশন নিয়ে নেবেন, এবং যারা বিভিন্ন ভাবে অসুস্থ আছে তাদেরকে অসুস্থতা যেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। আমি নিজে একটু অসুস্থ, আজকে সবার কাছে দোয়া চাই। তো সবচেয়ে বড় কথা হলো যে সেটা হলো যে টাইম উইল সে হোয়াট টু ডু অর নট টু ডু। সময় আপনাকে এমন একটা বিষয়, মানুষের সময়কে সে মূল্যায়ন করতে হবে। আপনি আপনার অবস্থান থেকে আমরা নতুন বছরে চলে আসি, 2025 সাল যেন সবার জন্য ভালো যায়, সুন্দরভাবে যেন কাটে। অতীতের সব গ্লানি দুমড়ে মুচড়ে ঝরে যাক শীতের শুকনো পাতার মতন। আগামীর দিনগুলো হোক সুন্দর, সবার জন্য সুখের, আনন্দের। আমরা বাংলাদেশটাকেও যেন একটা সুন্দর একটা বাংলাদেশ পাই, বাংলাদেশটা যেন হয় সাম্যের, বাংলাদেশটা যেন হয় বৈষম্য মুক্ত, বাংলাদেশটা যেন হয় মানুষের শোষণ মুক্ত, সুবিচারের একটি দেশ। সেই দেশের প্রত্যাশা করি, সেই দেশের আমরা স্বপ্ন লালন করি। আমরা প্রবাসী যারা আছে সবাইকে আমরা আন্তরিক শুভকামনা জানাই। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদের সঙ্গে যারা বিভিন্ন প্রশ্ন করেছেন, এবং যারা প্রবাসে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের শ্রম ঘাম দিয়ে পরিশ্রম দিয়ে তারা তাদের রেমিটেন্সকে দেশের জন্য, দেশের মানুষের জন্য পাঠাচ্ছেন, আমরা তাদের প্রতি আন্তরিকভাবে শুভকামনা জানাই, তাদের সুস্থতা কামনা করি। একটা জিনিস মিস করছি আমি এখানে, লাস্ট একটা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে যে আমি এই আমাদের যে এই যে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, যারা 5 জানুয়ারির যেই আগস্টের, যারা 5 আগস্টের যেটা যারা জুলাইয়ের যে আন্দোলন ছিল, 5 জুলাই যারা শহীদ হয়েছেন, নিহত, আহত, এবং যারা গত হয়েছেন, যার পরিবারের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, আমার এবং আমার পরিবারের, আমার সকল থেকে তাদের ভালোবাসা, এবং তাদের এই যে স্যাক্রিফাইস, তাদের যে অবদান, যেটা হচ্ছে আপনি এখন তারা ব্যক্তিগত নিজের কাজের জন্য করেনি, একটা সুন্দর বাংলাদেশ, এবং সেই বাংলাদেশটা হোক সোনার বাংলা। এই আমার একটা অনুরোধ, লাস্ট প্রত্যাশা থাকবে, আমরা যেন আসলে বন্ডিংস রাখি, আমরা যেন না ভেঙে যাই সেই গল্পের মতো। 10টা কঞ্চি একসাথে থাকুক, আলাদা আলাদা হলে যে কেউ এটাকে ভেঙে ফেলতে পারবে। তো আমাদের বন্ডিংসটা হোক ভ্রাতৃত্বের, আমাদের বন্ডিংসটা হোক ভালোবাসার। ধন্যবাদ। অনেক চমৎকার। আমরা আসলে বিডি সংবাদ পরিবারের পক্ষ থেকেও আমরা যারা বৈষম্য রাজনীতি, বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আপনার জুলাইয়ের যে হত্যাযজ্ঞ হয়েছিল, যারা রক্তের বিনিময়ে, যারা এই দেশের মানুষ, যারা ছাত্র আন্দোলন এবং জনতা, যারা এখনো অনেকে আছে যারা অসুস্থ অবস্থায়, কারো পঙ্গু, তাদের অবস্থা খুবই কষ্টদায়ক অবস্থায় আছে, তাদের প্রতি আমরা তাদের সম্মান জানাচ্ছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি আমরা তাদেরকে স্মরণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আমি জহিরুল হক বশির আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।